জেনজির ঝড়ে একে একে উপড়ে পড়ছে ক্ষমতার চেয়ার। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালের পর কোন দেশ চিন্তায় কেন ভারত, পাকিস্তান, চীন? ইসলাম ও ফিলিস্তিন বিরোধী বক্তব্য দিতেন, বন্দুক হামলায় নিহত ট্রাম্প মিত্র কার্ক। মুসলিম বিদ্বেষী কি তাকে হত্যার কারণ? প্রথমে বন্ধ, পরে উল্টো দিকে ঘুরছে পৃথিবীর কেন্দ্র, এই অস্বাভাবিকতা কেন? এটি কি পৃথিবী ধ্বংসের ইঙ্গিত? কি বলছেন বিজ্ঞানীরা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন, সাথে আছি মাহমুদুল হাসান। জেনজির ঝড়ে দক্ষিণ এশিয়ায় একে একে স্বৈরাচার, দুর্নীতিবাজ সরকারের চেয়ার উপড়ে পড়ার পর সতর্ক হয়ে উঠেছে এই অঞ্চলের বাকি দেশগুলো, বিশেষ করে ভারত, পাকিস্তান ও চীন। শ্রীলঙ্কা, বাংলাদেশের পর নেপালে সরকার পতনের ঘটনা নাড়িয়ে দিয়েছে এই অঞ্চলের পুরনো রাজনৈতিক ধারাকে, চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে ভয়ভীতি আর দাদাগিরি দেখিয়ে ক্ষমতা দখল করা দলগুলোকে। তবে কি জেনজি হয়ে উঠেছে ক্ষমতার পেছনের সবচেয়ে বড় শক্তি? তারাই কি ঠিক করবে কাদের হাতে থাকবে শাসনভার? কি বলছেন বিশ্লেষকরা? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দক্ষিণ এশিয়ায় অস্থিরতার নতুন কেন্দ্র হিমালয়ের দেশ নেপাল। সর্বশেষ প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বিদায় এবং জেনজি উত্থান শুধুমাত্র ৩ কোটি মানুষের দেশটিতে সীমাবদ্ধ নেই, বরং গোটা অঞ্চলের কূটনৈতিক মানচিত্রে ঝড় তুলেছে সরকার বিরোধী বিদ্রোহ। এবারের সংকট সজাগ করে তুলেছে চীন, ভারত ও পাকিস্তানকে। প্রশ্ন উঠেছে, ছোট একটি দেশের অস্থিরতায় কেন চিন্তিত দক্ষিণ এশিয়ার ৩ প্রধান শক্তি? নেপালের ইতিহাস জুড়ে ক্ষমতার পালাবদল ঘটিয়েছে আন্দোলন, রানা শাসনের পতন, পঞ্চায়েত ব্যবস্থার অবসান, ১ দশকের গৃহযুদ্ধ কিংবা ২০০৮ সালে রাজতন্ত্রের বিলুপ্তি। সবকিছুর কেন্দ্রে ছিল বিক্ষুব্ধ জনতা। বর্তমান পরিস্থিতিতে ভাবনার বিষয় হচ্ছে, দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ রাজনীতি কি তরুণদের হাতে? ভৌগোলিক কারণে প্রতিবেশী দেশগুলোর কাছে নেপাল বেশ গুরুত্বপূর্ণ। উত্তর সীমান্তে চীন ও দক্ষিণ পূর্ব পশ্চিমে ভারতের অবস্থান। কাঠমান্ডুর রাজনৈতিক পালাবদল মানেই বেইজিং ও নয়াদিল্লির হিসাব নিকাশে আসে নানা রকম পরিবর্তন। পরিস্থিতি নিয়ে চীন কেন উদ্বিগ্ন তা স্পষ্ট। প্রধানমন্ত্রী ওলি ছিলেন বেইজিংয়ের ঘনিষ্ঠ নেতা, তার পতনে কাঠমান্ডুতে বাড়তে পারে নয়াদিল্লির প্রভাব। অন্যদিকে ভারতও চায় না নেপালে প্রভাব বিস্তার করুক চীন। প্রতিবেশী দুই দেশের মধ্যে লাখ লাখ মানুষের যাতায়াত, বাণিজ্য ও ট্রানজিট সহ রয়েছে বিভিন্ন পর্যায়ের যোগাযোগ। চীন সমর্থিত ওলি সরকারের পতন নয়াদিল্লির জন্য তৈরি করতে পারে কূটনৈতিক সুযোগ। পাকিস্তানের সঙ্গে নেপালের সরাসরি কোনো যোগসূত্র নেই, তবে কাঠমান্ডুতে ভারত বিরোধী শক্তি ক্ষমতায় থাকলে ইসলামাবাদের জন্য সেটা কৌশলগত সুবিধা বলে ধরে নেওয়া হয়। তাই নিজেদের ভেতরে রাজনৈতিক অনিশ্চয়তা থাকলেও নেপাল পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে পাকিস্তান। আনুষ্ঠানিকভাবে হতাহতের প্রতি দুঃখ প্রকাশ ও শান্তির প্রত্যাশা জানিয়ে আপাতত চুপ আছে ইসলামাবাদ। অন্যদিকে নেপালের সার্বিক পরিস্থিতি বাংলাদেশে রাজনৈতিক কোনো প্রভাব ফেলবে এমন সম্ভাবনা কম, কিন্তু দীর্ঘমেয়াদী আঞ্চলিক অস্থিরতা ঢাকার উপরেও তৈরি করতে পারে অর্থনৈতিক চাপ। দীর্ঘদিন ধরেই ছাত্র যুব আন্দোলন, রাজতন্ত্র ও দলীয় ক্ষমতার দ্বন্দ্বে জর্জরিত নেপাল। দেশটিতে চলমান সংকট লম্বা সময় ধরে চললে কাঠমান্ডুকে ঘিরে ভারত ও চীনের মাঝে প্রতিযোগিতা আরও বাড়বে। এর ধাক্কা লাগবে দক্ষিণ এশিয়ার বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতায়। ২০২২ সালে শ্রীলঙ্কায়, ২০২৪ সালে বাংলাদেশে তরুণদের নেতৃত্বাধীন আন্দোলনের জেরে সরকার পতন হয়েছে। নেপালে একই ধরনের বিদ্রোহের বিস্ফোরণ দক্ষিণ এশিয়াকে করে তুলেছে আরও অস্থির। নেপালের সংকট শুধুমাত্র একটি দেশের চিন্তার কারণ নয়, বরং হিমালয়ের দেশটি দিচ্ছে দক্ষিণ এশিয়ার নতুন রাজনৈতিক বাস্তবতার পূর্বাভাস। তরুণ প্রজন্মের বেহিসাবি জাগরণ দ্রুত বদলে দিতে পারে দেশের অভ্যন্তরের পরিচিত ক্ষমতার অবকাঠামো। রাষ্ট্রের স্থিতিশীলতা এককভাবে এখন আর সরকারের উপর নির্ভর করে না, বরং এক্ষেত্রে জেনজি হয়ে উঠেছে বড় একটি নিয়ামক শক্তি। চীন, ভারত ও পাকিস্তানের রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, তরুণ প্রজন্ম এখন নিজেরাই বদলে দিচ্ছে আঞ্চলিক রাজনীতির ভবিষ্যৎ। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। এদিকে নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পরপরই পার্লামেন্ট ভেঙে দিয়ে আগামী বছরের ৫ মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শুক্রবার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কির শপথ নেয়ার কয়েক ঘণ্টা পরই পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা আসে। এর আগে দুর্নীতি বিরোধী সহিংস আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর সব পক্ষ মিলে সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন।
রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের দপ্তর থেকে জানানো হয়, সেনাপ্রধান অশোক রাজ সিকদেল ও আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার পর কার্কির নিয়োগ চূড়ান্ত করা হয়। আন্দোলনকারীরাই তাকে নেতৃত্বের জন্য প্রস্তাব দেন। সুশীলা কার্কি এর আগে 2016 থেকে 17 সালের মাঝামাঝি পর্যন্ত নেপালের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। সততা, দুর্নীতি বিরোধী অবস্থান ও দৃঢ়তার কারণে তিনি ব্যাপকভাবে পরিচিত। সপ্তাহ জুড়ে জেনজি প্রজন্মে চলা বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষে অন্তত 51 জন নিহত এবং 1,500-এর বেশি মানুষ আহত হয়েছে। নিয়মিত ইসলাম ও মুসলিম বিদ্বেষী বক্তব্য দিতেন বন্দুক হামলায় নিহত রক্ষণশীল মার্কিন রাজনৈতিক কর্মী চার্লি কার্ক। এসব নিয়ে বিস্তারিত এক প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম মিডল ইস্ট আই। এতে বলা হয়, কেবল ইসলাম বিদ্বেষ নয়, নানা সময় গাজায় চলমান ইসরায়েলি নিধন যজ্ঞের পক্ষেও বক্তব্য দিতেন ইসরায়েলপন্থী এই রক্ষণশীল। তবে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বা সংঘাতের বিরুদ্ধে ছিলেন তিনি। হিজল জোবায়ের ডেস্ক রিপোর্ট। ব্যাপক জনপ্রিয় এক পডকাস্টার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ছিলেন রক্ষণশীল মার্কিন রাজনৈতিক কর্মী চার্লি কার্ক। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে রাজনীতি ও সংস্কৃতি নিয়ে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতেন তিনি। ইসলাম, গাজা যুদ্ধ, ইরান ইসরায়েল সংঘাত এসব ছিল তার আলোচনার অন্যতম প্রধান ইস্যু। গাজায় ইসরায়েলের গণহত্যাকে কেন্দ্র করে মার্কিন রক্ষণশীলদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে। অনেকে এর বিপক্ষে থাকলেও 31 বছর বয়সী কার্ক গর্বের সঙ্গে নিজেকে ইহুদিবাদী খ্রিস্টান দাবি করে ইসরায়েলের গণহত্যার পক্ষে অবস্থান নেন। বলেছিলেন, ইসরায়েলকে সমর্থন করার ব্যাপারে তিনি অনড়। বাইবেলের ভবিষ্যৎবাণী অনুযায়ী ইসরায়েলকে দেওয়া ভূখণ্ডের অধিকার বৈধ এবং সেই ভবিষ্যৎবাণী পূরণ হবে। ইসরায়েলের জন্য আজীবন লড়ে যাওয়ার প্রতিশ্রুতি ছিল কার্কের। কার্ক নিয়মিতই গাজা ও ফিলিস্তিন প্রসঙ্গে এই বক্তব্যের পুনরাবৃত্তি করতেন এবং ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার দায় চাপাতেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনগুলোর ওপর। গাজায় যখন দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছিল, তখনও কার্ক তার পডকাস্টে ইসরায়েলপন্থীদের মতাদর্শ প্রচার করতেন। শুধু তাই নয়, নিউ ইয়র্ক টাইমস সহ পশ্চিমা গণমাধ্যমকে অভিযুক্ত করতেন ইসরায়েলকে ভুলভাবে সমালোচনা করার জন্য। এখানেই শেষ নয়, নিয়মিতই ইসলাম ও মুসলিম বিদ্বেষী কথাবার্তা বলেও বিতর্কিত ছিলেন কার্ক। তিনি যুক্তরাষ্ট্রে খ্রিস্ট ধর্মকেন্দ্রিক জীবনধারার পবিত্রতা রক্ষার কথা বলতেন। এর জেরে প্রায়ই করতেন ইসলাম বিদ্বেষী মন্তব্য। বলতেন তিনি চান না তার সন্তানরা যুক্তরাষ্ট্রে বসবাস করে আজানের শব্দ শুনতে পাক। সমাজতন্ত্রীরা ইসলামের সঙ্গে মিলে মার্কিন জীবনধারার ওপর হামলা চালাচ্ছে, এমন অভিযোগও ছিল তার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কেও কটূক্তি করতে শোনা যায় তাকে। তবে কট্টর ইসরায়েলপন্থী হলেও নাটকীয়ভাবে ইরান প্রশ্নে ভিন্ন মত পোষণ করতেন কার্ক। চলতি বছরের জুনে ইসরায়েল যখন ইরানে আক্রমণ করে, কার্ক প্রশ্ন তোলেন এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ কতটা যৌক্তিক। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের আগে যুক্তরাষ্ট্র কিভাবে দেশটির সরকারগুলোকে প্রভাবিত করেছিল এবং তাতে যে মার্কিন বিরোধী মনোভাব বেড়েছিল, এসব নিয়ে কথা বলতেন তিনি। যুক্তরাষ্ট্রের তৎকালীন ভূমিকার সমালোচনা করে কার্ক বলেন, যুক্তরাষ্ট্র গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা মোসাদ্দেককে সরিয়ে দিয়েছিল এবং শাহদের ক্ষমতায় বসিয়েছিল। তার প্রতিক্রিয়াতেই ইরানে আয়াতুল্লাদের উত্থান অর্থাৎ ইসলামী বিপ্লব ঘটে। পারমাণবিক অস্ত্রে সজ্জিত ইরান আদৌ যুক্তরাষ্ট্রের জন্য হুমকি কিনা সেই প্রশ্নও তোলেন চার্লি কার্ক। তিনি বলেছিলেন, ভারত, পাকিস্তান সহ আরও অনেক দেশেরই পরমাণু অস্ত্র আছে, যারা যে কোনো মূল্যে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করা থেকে বিরত রাখতে চায়। তারা মূলত সেই গোষ্ঠী যারা ইরাক যুদ্ধের পরিকল্পনা করেছিল। ইরানকে কেন্দ্র করে যুদ্ধ হলে তা মধ্যপ্রাচ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অচল অবস্থা তৈরি করতে পারে বলেও সতর্ক করেন চার্লি কার্ক। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ক হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন টাইলার রবিনসনকে আটক করা হয়েছে। দীর্ঘ 33 ঘন্টার অভিযানের পর ওই তরুণকে শনাক্ত আটক করা হয়। পুলিশের কাছে অভিযুক্তের তথ্য দেন তারই পরিচিত জন। অভিযুক্তের মৃত্যুদণ্ড দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 33 ঘন্টার অভিযানের পর চার্লি কার্কের ওপর গুলি চালানোর অভিযোগে এক তরুণকে আটক করেছে পুলিশ। বিবিসির তথ্য মতে গত 12 সেপ্টেম্বর ট্রাম্প জানান তারা সন্দেহভাজন ওই ব্যক্তিকে খুঁজে পেয়েছেন। বর্তমানে সে পুলিশের হেফাজতে রয়েছে। মূলত অভিযুক্তের পরিচিত এক ব্যক্তি পুলিশকে তথ্য দিয়ে তাকে ধরিয়ে দেন। এই সময় প্রেসিডেন্ট ট্রাম্প তার মৃত্যুদণ্ড দাবি করেন।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান তার রাজনৈতিক সহযোগী চার্লি কার্ক মারা গেছেন। ট্রাম্প বলেন, একটি অনুষ্ঠানে প্রায় ৩,০০০ মানুষের সামনে বক্তৃতা দেওয়ার সময় তিনি গুলিবিদ্ধ হন। সে সময় তার গলায় গুলি লাগে। এই ঘটনার পর চার্লি কার্কের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেয় বহু মানুষ। গত ১২ সেপ্টেম্বর সকালে এক সংবাদ সম্মেলনে মার্কিন কর্মকর্তারা জানান আটক হওয়া ব্যক্তির নাম টাইলার রবিনসন। তার বয়স মাত্র ২২ বছর। ঘটনার প্রায় ৩৩ ঘণ্টা পর ১১ সেপ্টেম্বর রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে রবিনসন একজন ইলেকট্রিক্যাল অ্যাপ্রেন্টিস হিসেবে কাজ করতেন। দীর্ঘ সময় ধরে তিনি বাবা মায়ের সঙ্গে বসবাস করছিলেন। তারা ৩ ভাই এবং তিনি সবার বড়। আগামী ১৬ সেপ্টেম্বর রবিনসনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হবে। এদিকে আটক হওয়ার পর বিবিসির রবিনসনের ধর্মীয় পরিচয় খুঁজে বের করে। বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, আটক হওয়া যুবকের পরিবার মর্মন ধর্মে বিশ্বাসী। তার পরিবার মর্মন ধর্মের নিয়মকানুন কঠোরভাবে পালন করে থাকে। বলা হচ্ছে, রবিনসনের বাবা এফবিআইয়ের ছড়ানো ছবিগুলো দেখে নিজের ছেলেকে চিনে ফেলেন। দাবি করা হচ্ছে ২২ বছর বয়সী রবিনসন তার বাবাকে স্বীকারোক্তিও দিয়েছেন। সে সময় তার বাবা তাকে আত্মসমর্পণ করতে বলেন। তবে রবিনসন তার বাবাকে জানিয়েছেন আত্মসমর্পণের চেয়ে তিনি আত্মহত্যাকে বেছে নিতে বেশি পছন্দ করবেন। পরবর্তীতে তার বাবা এক পারিবারিক বন্ধুর সঙ্গে যোগাযোগ করেন। ওই বন্ধুই পরে পুলিশকে খবর দিলে আটক হয় রবিনসন। এদিকে নজরদারি ক্যামেরার ভিডিওতে দেখা যায় সন্দেহভাজন ব্যক্তিটি স্থানীয় সময় সকাল ৮টা ২৯ একটি ধূসর রঙের গাড়ি চালিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেন। এটি গুলির ঘটনার প্রায় ৪ ঘণ্টা আগে। তদন্তকারীরা কিছু ব্যক্তির জিজ্ঞাসাবাদ করলে তারা জানান সাম্প্রতিক বছরগুলোতে রবিনসন রাজনৈতিক বিষয়ে অনেক বেশি আগ্রহী হয়ে উঠেছিলেন। এদিকে চার্লি কার্ক ছিলেন ইসরায়েলের কঠিন সমর্থক ও মিত্র। তার হত্যার খবর পাওয়ার কয়েক মিনিটের ভেতরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শোক ও সমবেদনা প্রকাশ করেন। চার্লির মৃত্যুর খবর আসার পর ইসরায়েলের প্রতি অবিচল সমর্থনের কথা বিশেষভাবে উল্লেখ করে তাকে স্মরণ করেছেন অন্যান্য ইসরায়েলি কর্মকর্তারাও। এদিকে নেতানিয়াহু বলেন, মাত্র ২ সপ্তাহ আগে তিনি চার্লির সঙ্গে কথা বলেছেন এবং তাকে ইসরায়েলে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে দুঃখজনকভাবে সেই সফর আর হল না। ইফাত জাহান, বাংলাভিশন। প্রথমে বন্ধ হয়েছিল, এবার উল্টো দিকে ঘুরছে পৃথিবীর কেন্দ্র। কেন্দ্রের ভেতরের অংশ বা ইনার কোরে দেখা দিয়েছে এমন অস্বাভাবিকতা। ভূমিকম্পের ফলে সৃষ্ট সাইজমিক ওয়েভ বিশ্লেষণ করে গবেষকরা এই তথ্য নিশ্চিত করেছেন। এই খবর সামনে আসার পর প্রশ্ন উঠেছে, এটি কি তবে পৃথিবী ধ্বংসের ইঙ্গিত? কি বলছেন বিজ্ঞানীরা? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। বেশ কিছুদিন আগে একটি চাঞ্চল্যকর খবর সামনে আসে যে পৃথিবীর কেন্দ্র ঘোরা বন্ধ করে দিয়েছে এবং যে কোনো সময় তা উল্টো দিকে ঘোরা শুরু করবে। এবার গবেষকরা নিশ্চিত করেছেন যে ইতোমধ্যেই কেন্দ্র উল্টো দিকে ঘুরতে শুরু করেছে। পৃথিবীর কেন্দ্রের প্রধান 2টি অংশ রয়েছে, ইনার কোর বা অন্তঃকেন্দ্র ও আউটার কোর বা বহিঃকেন্দ্র। আর এই ঘটনাটি ঘটছে অন্তঃকেন্দ্র বা ভেতরের কেন্দ্রে। এমন অবস্থায় অনেকের মনে প্রশ্ন উঠেছে, এটাই কি তাহলে পৃথিবীর ধ্বংসের ইঙ্গিত? অন্তঃকেন্দ্র ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫,০০০ কিলোমিটার গভীরে। এমন অবস্থায় প্রশ্ন জাগতেই পারে, গবেষকরা এই ঘূর্ণনের অবস্থা জানলেন কিভাবে? বিজ্ঞানীরা ভূমিকম্পের তরঙ্গ বা সিজমিক ওয়েভ বিশ্লেষণ করে এই তথ্য পেয়েছেন। আর্থ.কমে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের সময় পৃথিবীর ভেতর দিয়ে যে তরঙ্গ যায় তার গতি ও দিক পরিবর্তন বিশ্লেষণ করেই অন্তঃকেন্দ্রের চলাচল বোঝা গেছে। তবে কেন্দ্রের এই উল্টো দিকে ঘোরা নিয়ে গবেষকরা দুশ্চিন্তা করতে নিষেধ করেছেন। বিবিসির সায়েন্স ফোকাসের তথ্য অনুযায়ী পৃথিবীর মেন্টাল ও বাইরের কোরের মধ্যে জটিল মধ্যাকর্ষণ ও চৌম্বকীয় সম্পর্কের কারণেই ভেতরের কেন্দ্রের গতি মাঝে মাঝেই কমে আসে এবং দিকও পরিবর্তন হয়। এটিকে পৃথিবীর ভূ অভ্যন্তরের একটি স্বাভাবিক চক্র বলে মনে করছেন গবেষকরা। কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগছে, আন্তঃকেন্দ্র যদি উল্টো দিকে ঘোরে তবে পৃথিবীও কি উল্টো দিকে ঘুরবে? বিজ্ঞানীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পৃথিবীর বাইরের স্তর মানে আমরা যে স্তরে বসবাস করি সেটির গতির সঙ্গে কেন্দ্রের সরাসরি কোনো সম্পর্ক নেই। অর্থাৎ ভেতরের কোর যেদিকেই ঘুরুক না কেন পৃথিবীর বাইরের অংশ স্বাভাবিকই থাকবে।
সিএনএনে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, অন্তঃকেন্দ্রের এই বিপরীত ঘূর্ণয়ন 2023 সালের দিকে স্পষ্টভাবে ধরা পড়ে। গবেষকরা জানান, অন্তঃকেন্দ্র প্রতি কয়েক দশক পর পর তার গতিপথ পরিবর্তন করে, অর্থাৎ কিছু সময় সামনের দিকে আবার কিছু সময় উল্টো দিকে ঘোরে। লাইভ মিন্টে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, অন্তঃকোণের এই বিপরীত ঘূর্ণায়ন মানব জীবনে তাৎক্ষণিক কোনো হুমকি তৈরি করবে না। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র, আবহাওয়া বা ভূমিকম্পের সঙ্গে এটি কিছুটা সম্পর্কিত হতে পারে, তবে ভয় পাওয়ার কিছুই নেই। এটি কোটি কোটি বছর ধরে ঘটে আসছে এবং ভবিষ্যতেও ঘটতে থাকবে। নেচার জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে বলা হয়েছে, আন্তঃকেন্দ্রের দিক পরিবর্তনের এই প্রাকৃতিক চক্র, যা প্রায় 60 থেকে 70 বছর পর পর ঘটে, অর্থাৎ এটি একটি দীর্ঘস্থায়ী প্রাকৃতিক প্রক্রিয়া। মাঝে মাঝে কেন্দ্র একেবারে থেমে যায় এবং তারপর উল্টো দিকে ঘোরা শুরু করে। আর্থ.কমে প্রকাশিত অন্য আরেকটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কেন্দ্রের এ ধরনের পরিবর্তন পৃথিবীর ভেতরের তাপপ্রবাহ ও চৌম্বক ক্ষেত্রের শক্তিকে প্রভাবিত করতে পারে, তবে এটি খুব ধীরে ধীরে ঘটে বলে মানব সভ্যতার ওপর কোনো তাৎক্ষণিক প্রভাব পড়ে না। বরং বিজ্ঞানীরা মনে করেন, এই পরিবর্তনগুলো নিয়ে গবেষণা করলে আমরা পৃথিবীর ভবিষ্যৎ ভূমিকম্প ও জলবায়ু পরিবর্তনের ব্যাপারে আরও ভালো ধারণা পেতে পারি। অন্তঃকেন্দ্রের উল্টো দিকে ঘোরার কথা শুনে অনেকেই ভাবতে পারেন এটি পৃথিবীর জন্য অশুভ সংকেত, কিন্তু সিএনএন, আর্থ.কম, নেচার জার্নাল সহ বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণাপত্রে স্পষ্টভাবে বলা হয়েছে, এটি পৃথিবীর স্বাভাবিক প্রক্রিয়ারই অংশ, তাই ভয় পাওয়ার কিছুই নেই। বরং এই আবিষ্কার আমাদের পৃথিবীর জ্ঞানকে আরও গভীর করবে এবং ভবিষ্যতের বৈজ্ঞানিক গবেষণাকে এগিয়ে নেবে। ইমরান মাহমুদ, বাংলাদেশ। জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন ও ইসরায়েল দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে একটি ঘোষণা বিপুল ভোটে অনুমোদন পেয়েছে। ইসরায়েল এই ঘোষণা প্রত্যাখ্যান করলেও জাতিসংঘ তা কার্যকর রাখতে অনড়। শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে জাতিসংঘের সদর দপ্তরে এই ভোটাভুটি হয়। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে সাধারণ পরিষদের 142টি দেশ, বিপক্ষে ভোট দিয়েছে মাত্র 10টি দেশ। তাদের মধ্যে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র রয়েছে। ভোটদানে বিরত ছিল 12টি দেশ। সাধারণ পরিষদে প্রস্তাবটি উত্থাপন করেছিল ফ্রান্স ও সৌদি আরব। ঘোষণায় স্পষ্টভাবে বলা হয়েছে, ইসরায়েলে হামাসের হামলা যেমন নিন্দনীয়, তেমনি গাজায় ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণ, অবরোধ ও অনাহারও অমানবিক। এতে সৃষ্ট ভয়াবহ মানবিক বিপর্যয় তুলে ধরে তা বন্ধের আহ্বান জানানো হয়। পাশাপাশি দ্বিরাষ্ট্র সমাধানের জন্য সুনির্দিষ্ট সময়সীমা সাপেক্ষ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগের দিনই ঘোষণা দেন, ফিলিস্তিন কখনোই স্বাধীন রাষ্ট্র হবে না। জাতিসংঘের ঘোষণা প্রত্যাখ্যান করে তেল আবিবের অভিযোগ, হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ না করে সাধারণ পরিষদ প্রমাণ করেছে তারা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। যদিও ইসরায়েলের প্রত্যাখ্যান উপেক্ষা করে নিজেদের ঘোষণায় অনড় থাকার সিদ্ধান্ত জানায় জাতিসংঘ। ইসরায়েলের তেল আবিবের গুরুত্বপূর্ণ স্থাপনায় মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। শনিবার ভোরে এই মিসাইল হামলা চালায় ইরান সমর্থিত গোষ্ঠীটি। ওই সময় তেল আবিব সহ ইসরায়েলের মধ্যাঞ্চলের বহু শহর ও এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। মিসাইলটি ক্লাস্টার ওয়ারহেড সংযুক্ত ছিল বলে দাবি হুথি যোদ্ধাদের। এ পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। মিসাইলটি ভূপতিত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এদিকে গাজায় জাতিসংঘ পরিচালিত আশ্রয় কেন্দ্রে ফিলিস্তিনিদের ওপর নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার ভোরের ওই হামলায় অন্তত 12 জনকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। প্রায় 2 বছরে ভূখণ্ডটিতে নিহত ফিলিস্তিনির সংখ্যা ছাড়িয়েছে 64,700। এখনও অনেকে ধ্বংসাবশেষের নিচে আটকে আছেন। ইসরায়েলি বোমা হামলা সত্ত্বেও গাজা সিটি ও উত্তরে অবস্থান করছে 13 লাখের বেশি ফিলিস্তিনি, এরই মধ্যে 3.5 লাখই শিশু। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ সবাই।